বিশ্বের বিভিন্ন প্রান্তে ভয়ঙ্কর ভূমিকম্প। পৃথিবী কি আমাদের কোনো বার্তা দিতে চাইছে? মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে পৃথিবীর দুই প্রান্তে কেঁপে উঠল দুটি দেশ। একদিকে ভেনেজুয়েলা শত বছরে সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পের আঘাতে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। অন্যদিকে সেই ঘটনার কিছুক্ষণের মধ্যে জাপানের উত্তরাঞ্চলে আঘাত হানল 6.9 মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্প। এমন ঘটনা ঘটলেই সাধারণ মানুষের মনে একটা প্রশ্ন ঘুরপাক খেতে শুরু করে, পৃথিবীর বিভিন্ন জায়গায় এত বড় ভূমিকম্প কি একে অপরের সঙ্গে কোনোভাবে যুক্ত? পৃথিবীর ভিতরে আসলে কি ঘটছে? আর কেন এমন দেশ মানে জাপান, যেখানে মানুষ ভূমিকম্পের সঙ্গে বসবাস করতে শিখে গিয়েছে, সেখানে এত এখনো বড় কম্পন দেখা যাচ্ছে? এটা যেরকম একটা স্বাভাবিক, সেখানে কিন্তু এটাও একটা মানুষের মধ্যে আতঙ্কের জায়গা তৈরি হয়েছে যে তাহলে এর পরবর্তীতে কি। জাপানের স্থানীয় সময় সকাল 7:30। অনেক মানুষ তখন কাজে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন, কেউ ট্রেনে উঠতে যাচ্ছেন, কেউ অফিসের পথে, কেউ বা সমুদ্র উপকূলে মাছ ধরার কাজে ব্যস্ত। ঠিক সেই সময় প্রশান্ত মহাসাগরের নিচে প্রায় 50 কিলোমিটার গভীরে পৃথিবীর ভেতরে জমে থাকা বিশাল শক্তি হঠাৎ মুক্তি পেল। কয়েক সেকেন্ডের মধ্যে সেই শক্তি তরঙ্গের মতো ছড়িয়ে পড়তে শুরু করলো। মাটির নিচের অদৃশ্য সংঘর্ষ মুহূর্তের মধ্যে পৌঁছে গেল জাপানের উত্তর উপকূলের শহরগুলোতে। বিল্ডিং কেঁপে উঠল, রাস্তা দুলে উঠল, মানুষের শরীরের ভারসাম্য নষ্ট হয়ে গেল। অনেক জায়গায় মানুষ দাঁড়িয়ে পর্যন্ত থাকতে পারেননি। যদিও এই ভূমিকম্প ভেনেজুয়েলার মতো ব্যাপক ধ্বংসযজ্ঞ সৃষ্টি করেনি, কিন্তু এর পিছনের বিজ্ঞান আরও বেশি ভয়ঙ্কর। কারণ এই ভূমিকম্প আমাদের মনে করিয়ে দেয় যে পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক ভূতাত্ত্বিক অঞ্চলগুলোর একটির উপর বসে আছে জাপান, আর সেই বিপদ কখনো ঘুমায় না। দেখুন। আমরা সাধারণত পৃথিবীকে একটি শক্ত স্থির গোলক হিসেবে কল্পনা করি, মনে করি আমাদের পায়ের নিচের মাটি চিরস্থায়ী, কিন্তু বাস্তবতা সম্পূর্ণ ভিন্ন। পৃথিবীর বাইরের অংশ আসলে একটানা কোনো স্তর নয়, এটি অসংখ্য বিশাল পাথুরে প্লেট বা টেকটনিক প্লেট দিয়ে গঠিত। এই প্লেটগুলো সবসময় নড়াচড়া করছে, খুব ধীরে, এত ধীরে যে আমরা তা অনুভব করতে পারি না। কিন্তু কয়েক বছর, কয়েক দশক কিংবা কয়েক শতাব্দী ধরে এই ধীর গতি জমতে জমতে একসময় ভয়ঙ্কর শক্তিতে পরিণত হয়। জাপানের কাছে এমনই দুটি বিশাল প্লেট একে অপরের সঙ্গে সংঘর্ষে লিপ্ত। প্রশান্ত মহাসাগরীয় প্লেট বা প্যাসিফিক প্লেট ধীরে ধীরে জাপানের নিচে ঢুকে যাচ্ছে। এই প্রক্রিয়াকে বলা হয় সাবডাকশন। শুনতে সাধারণ মনে হলেও পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূমিকম্পগুলোর জন্ম হয় এই সাবডাকশন অঞ্চলে। একটা সহজ উদাহরণ কল্পনা করুন, আপনার সামনে একটি কাঠের স্কেল রয়েছে, আপনি সেটিকে ধীরে ধীরে বাঁকাচ্ছেন। প্রথমে কিছুই হচ্ছে না, স্কেলটি চাপ সহ্য করছে, আরও চাপ দিচ্ছেন, আরও বাঁকছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সব কিছু স্বাভাবিক, কিন্তু বাস্তবে ভেতরে ভেতরে প্রচণ্ড চাপ জমছে। তারপর এক মুহূর্তে স্কেলটি ভেঙে যায়। সেই ভাঙার মুহূর্তেই জমে থাকা সমস্ত শক্তি মুক্ত হয়ে যায়। পৃথিবীর ভিতরেও ঠিক একই ঘটনা ঘটে। দুটি প্লেট সবসময় একে অপরের বিপরীতে চাপ সৃষ্টি করছে, কিন্তু তারা সবসময় মসৃণভাবে সরে যায় না, অনেক সময় আটকে যায়। সেই আটকে থাকা অবস্থায় বছরের পর বছর শক্তি জমতে থাকে। তারপর হঠাৎ কোনো এক সময় সেই বন্ধন ছিঁড়ে যায়, আর তখনই জন্ম নেয় ভূমিকম্প। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এই ভূমিকম্পের কেন্দ্র ছিল সমুদ্রের নিচে, অর্থাৎ সুনামির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
পৃথিবীর ইতিহাসের সবচেয়ে ভয়ঙ্কর অনেক সুনামির জন্ম হয়েছে সমুদ্রের নিচের ভূমিকম্প থেকে। তাই ভূমিকম্পের খবর প্রকাশের সঙ্গে সঙ্গেই মানুষের মনে আরেকটি আতঙ্ক কাজ করতে শুরু করে। সুনামি আসছে না তো? সুনামি আসলে কি বড় বিপর্যয় ঘটতে পারে তা সারা বিশ্ব এর আগে দেখেছে। কিন্তু আশ্চর্যের বিষয়, এবার জাপানে কোনো সুনামি সতর্কতা জারি করা হয়নি। এর কারণও বিজ্ঞানের মধ্যেই লুকিয়ে আছে। সব সমুদ্রতলীয় ভূমিকম্প সুনামির সৃষ্টি করে না। সুনামি তৈরি হতে হলে সমুদ্রের তলদেশকে বড় আকারে উপরে বা নিচে সরে যেতে হয়, অর্থাৎ সমুদ্রের বিপুল পরিমাণ জল হঠাৎ স্থানচ্যুত হতে হবে। কিন্তু জাপানের এই ভূমিকম্পে সেই ধরনের উলম্ব স্থানচ্যুতি খুব কম হয়েছে, ফলে সমুদ্রের জলও বড় ধরনের ধাক্কা খায়নি। তাই শক্তিশালী ভূমিকম্প হলেও সুনামির জন্ম হয়নি। এখানেই আসে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়। জাপান পৃথিবীর অন্যতম ভূমিকম্প প্রবণ দেশ হলেও একই সঙ্গে এটি পৃথিবীর সবচেয়ে প্রস্তুত দেশগুলোর একটি, মানে ভূমিকম্পের জন্য প্রস্তুত দেশগুলোর মধ্যে একটি। অন্য অনেক দেশে 6.9 মাত্রার ভূমিকম্প বিশাল ধ্বংসযজ্ঞ সৃষ্টি করতে পারত, কিন্তু জাপানে তুলনামূলক কম ক্ষয়ক্ষতি হওয়ার পিছনে রয়েছে কয়েক দশকের পরিকল্পনা, বিজ্ঞান ভিত্তিক নির্মাণ ব্যবস্থা এবং দুর্যোগ মোকাবিলার অসাধারণ সক্ষমতা। একবার ভেবে দেখুন, জাপানে 6.9 মাত্রার ভূমিকম্প। ভেনেজুয়েলার প্রথম যে ভূমিকম্প সেটা 7.2 মাত্রার, মানে কিছুটা বেশি। এই ভূমিকম্পেই পুরো তছনছ হয়ে গিয়েছে ভেনেজুয়েলার বিস্তীর্ণ অঞ্চল, যদিও সেখানে জোড়া ভূমিকম্প হয়েছে 7.2 এবং 7.5। 2011 সালের সেই ভয়াবহ দিনের কথা এখনও জাপানের মানুষ ভুলতে পারেননি। রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা 9 এবং পরবর্তী সুনামিতে প্রায় 20,000 মানুষের মৃত্যু হয়েছিল। পুরো বিশ্ব স্তম্ভিত হয়ে গিয়েছিল। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বিপর্যয়ের মুখে পড়েছিল। সেই ঘটনার পর জাপান আরও শক্তিশালী দুর্যোগ প্রস্তুতি ব্যবস্থা গড়ে তোলে। আজ জাপানের অধিকাংশ ভবন ভূমিকম্প সহনশীল প্রযুক্তিতে নির্মিত। স্কুলে ছোটবেলা থেকেই শিশুদের ভূমিকম্পের সময় কি করতে হবে তা শেখানো হয়। নিয়মিত মহড়া হয়। মোবাইল ফোনে কয়েক সেকেন্ড আগেই সতর্কবার্তা পৌঁছে যায়। ট্রেন স্বয়ংক্রিয়ভাবে থেমে যায়। শিল্প কারখানায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা সক্রিয় হয়ে ওঠে। এই ভূমিকম্পের পরও সেটাই দেখা গিয়েছে। বুলেট ট্রেন পরিষেবা সঙ্গে সঙ্গে বন্ধ করে দেওয়া হয়েছে। পারমাণবিক স্থাপনাগুলো পরীক্ষা করা হয়েছে। জরুরি ব্যবস্থাপনা টিম মাঠে নেমেছে। অর্থাৎ ভূমিকম্পের সঙ্গে যুক্ত করার জন্য বা যুদ্ধ করার জন্য বা যুদ্ধের জন্য দেশটি আগেই প্রস্তুত ছিল। কিন্তু এখানেই শেষ নয়। বিজ্ঞানীরা আরও একটি বিষয় নিয়ে উদ্বিগ্ন। বড় ভূমিকম্প কখনো কখনো আরও বড় ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে। কারণ একটি অঞ্চলে যখন প্রচুর শক্তি মুক্ত হয় তখন আশপাশের ফল্ট লাইনের উপর নতুন চাপ তৈরি হতে পারে। সেই কারণেই আরও বড় ভূমিকম্পের একটা ঝুঁকি জাপানে থেকেই যাচ্ছে। আপনাদের মতামত জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন ইউটিউব চ্যানেলটি।